সবার সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশায় আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতে সকলকে স্বাগতম। আমার অনলাইন ক্লাসে আলোচনায় আছে আমি খালেদা নাসরিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। আজ আমি তোমাদেরকে খুবই সহজ এবং পরিচিত একটি বিষয় সেল বা কোষ সম্পর্কে পড়াবো। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় অন্যান্য ইম্পর্টেন্ট টপিকগুলোর ভিতর ক্লাস অলরেডি হয়ে গেছে। যে বিষয়গুলো বাদ আছে সেই বিষয়গুলো আমি তোমাদের জানাতে চাচ্ছি, এবং এই বিষয় সম্পর্কে খুঁটিনাটি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগের সহিত ক্লাসটি অবলোকন করো। প্রথমে আমরা জেনে নেই সেল বা কোষ কী। জীবদেহের গঠন এবং কার্যকরী একক। আমরা ছোট সময় থেকে এই সংজ্ঞাটা পড়ে আসছি, তবে এজি লরি এবং সিকেভিচ 1963 সালে যে সংজ্ঞাটি প্রদান করে সেই সংজ্ঞাটি আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি। সেল ইজ এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, মানে জীবের জৈবিক সত্তা, delimited by semi-permeable membrane and capable of self-reproduction in a medium free of other living organism. এই সংজ্ঞাটিতে বলা হয়েছে সেল হচ্ছে জীবের একটি একক, জীবের একটি সত্তা, এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। আর সেল ডিলিমিটেড বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন, আর কোষটি অবশ্যই একটি অর্ধব্যাপ্ত বা সিলেক্টিভলি পারমিট করে এমন একটি পর্দা, অর্থাৎ প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকবে। এবং আরেকটি পয়েন্ট আছে, প্লাজমা পর্দা আমি দেখিয়েছি, প্লাজমা পর্দা দ্বারা অবশ্যই আবৃত থাকবে, যেটি সিলেক্টিভ পদার্থের জন্য সে পারমিয়েবল এবং সিলেক্টিভ পদার্থের জন্য সে নন পারমিয়েবল। অর্থাৎ কোনো কোনো সিলেক্টিভ দ্রব্য কোষের ভিতর প্রবেশ করবে এবং কিছু কিছু দ্রব্য কোষের ভিতর প্রবেশ করবে না, এমন একটি পর্দা দ্বারা আবৃত থাকবে, যাকে প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন বলা হয়। আরেকটি পয়েন্ট রয়েছে ক্যাপেবল অফ সেলফ রিপ্রোডাকশন, অর্থাৎ পূর্বতন কোষ থেকে অটোমেটিক্যালি নতুন একটি কোষ তৈরি হবে, যা অন্য কোনো লিভিং অর্গানিজমের সাহায্য নিতে হবে না। অর্থাৎ কোনো কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করতে পারবে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা সেল বলতে পারবো। আমরা কোষের সংজ্ঞাটি জেনে নাম। জীবদেহের গঠন এবং কার্যকরী একক, যেটি জৈবিক একটি সত্তা যা একটি প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকবে, সেমি পারমিয়েবল বা অর্ধব্যাপ্ত প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকবে, এবং যা স্বপ্রজননে সক্ষম হবে। এরপর আসে যে কোষ তথ্য, মানে কোষের সংজ্ঞা কে প্রদান করেন। রবার্ট ব্রাউন কর্তৃক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর থেকে আসলে সেল বায়োলজির বিকাশটি ঘটে। এরপর অনেকেই এই কোষতত্ত্ব বা কোষ সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন, কোষের ধারণা দিয়েছেন। তবে কোষতত্ত্ব সম্পর্কে মূল ক্রেডিটটি পান হচ্ছে ম্যাথিউ জ্যাকব স্লেডেন এবং থিওডর সোয়ান। তারা বলেন জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা তৈরি, অর্থাৎ প্রতিটি জীবদেহেতে কোষ থাকতে হবে। জীবদেহের কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যকরী একক। প্রতিটি জীবদেহের একক হচ্ছে কোষ। ওই ইউনিট দ্বারাই, ওই একক দ্বারাই দেহের সকল কার্যক্রমের সূচনা ঘটবে, এবং সকল কোষই পূর্বতন কোষ থেকে সৃষ্টি হবে। আর আমরা ম্যাথিউ জ্যাকব স্লেডেন এবং থিওডর সোয়ানের ইমেজটি এখানে দেখতে পাচ্ছি। কোষের প্রকারভেদ। কোষকে নানাভাবে বিভাজিত করা যায়, যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে আসলে বিভাজিত করা হয়েছে কোষের প্রাচীরের উপর ভিত্তি করে। কোষ প্রাচীর উপস্থিত থাকলে এটা উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর না থাকলে প্রাণী কোষ। আরও কিছু পার্থক্য রয়েছে, যেমন উদ্ভিদ কোষে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট বা বিভিন্ন ধরনের প্লাস্টিড থাকে, প্রাণী কোষে সেগুলো অনুপস্থিত। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকলে উদ্ভিদ কোষে সেগুলো থাকে না। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সম্পর্কে আমরা জানি। এরপর আরও ভাগ করা যায় যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ কোষের নিউক্লিয়ার আর পর্দা এবং নিউক্লিয়াস অনুপস্থিত। আদিকোষ হিসেবে আমরা যাদের নাম আসে তা হলো সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল,
এখানে নষ্টকের ইমেজ নেওয়া হয়েছে, আরেকটি আছে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ। এখানে নিউক্লিয় বস্তু আছে, কিন্তু নিউক্লিয়ার বস্তুর উপরে কোনো নিউক্লিয়ার পর্দা নেই এবং নিউক্লিউলাস অনুপস্থিত। দেহকোষ ও জননকোষ, আমরা যে নিচের যে 4টি ইমেজ দেখতে পাচ্ছি, 4টি ইমেজই হলো দেহকোষের, অর্থাৎ জীবদেহের গঠনকারী কোষগুলো দেহকোষ, আর বংশ বিস্তারের সক্ষম কোষগুলি হচ্ছে জননকোষ, বা যৌন জননে অংশগ্রহণকারী কোষগুলি হচ্ছে জননকোষ। তাহলে দেহ গঠনকারী কোষ, জননকোষ, এভাবে কোষকে বিভাজিত করা যেতে পারে। এখানে আমরা মানুষের স্পার্ম এবং ডিম্বাণু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জননকোষ। এখন যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে, আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য, এই পার্থক্যটা তোমরা ভালো মতো খেয়াল করো। বেসিক যে পার্থক্যগুলো সেগুলো তোমাদের অবশ্যই দিতে হবে। আমি সেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি এখানে নিয়েছি। যেমন নিউক্লিয়াস, আদিকোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির, অর্থাৎ এতে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত। কিন্তু প্রকৃত কোষে নিউক্লিউলাসও আছে, নিউক্লিয়ার পর্দাও আছে। কোষীয় অঙ্গাণু, আদিকোষে কোষীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র রাইবোজোম উপস্থিত, অন্যান্য কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহ সকল ধরনের কোষীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলকি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি উপস্থিত। হিস্টোন, আদিকোষে হিস্টোন প্রোটিন একেবারে অনুপস্থিত, কিন্তু প্রকৃত কোষে উপস্থিত। রাইবোজোমের কথা যদি আসি, যে আদিকোষে রাইবোজোম আছে, কিন্তু রাইবোজোমটা 70 ভেদবার্গ বা 70S প্রকৃতির। প্রকৃত কোষের রাইবোজোম 80 ভেদবার্গ। ভেদবার্গ বা এস হলো রাইবোজোমের একক, পরিমাপের একক। কোষ বিভাজন, আদিকোষের কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে, অর্থাৎ একটি কোষ সরাসরি বিভাজিত হয়, দুটি কোষে পরিণত হয়। খুবই সরল প্রকৃতির বিভাজন। কিন্তু প্রকৃত কোষে মাইটোসিস, মিওসিস এই দুই প্রক্রিয়ায় বিভাজন ঘটে। যেমন দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে, জননকোষে মিওসিস বিভাজন ঘটে। আর উদাহরণ হিসেবে আমরা নিয়েছি আদিকোষের ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষের সকল বহুকোষী উদ্ভিদ, প্রাণী বা এককোষী শৈবাল, এগুলো হচ্ছে প্রকৃত কোষ। অর্থাৎ কিংডম প্রোটিস্টা থেকে শুরু করে কিংডম অ্যানিমালিয়া পর্যন্ত সকল উদ্ভিদ ও প্রাণীর কোষই হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আমরা জেনে নিলাম আদি ও প্রকৃত কোষের পার্থক্য। এরপর কোষচক্র বা সেল সাইকেল সম্পর্কে আমরা জেনে নেই। কোষ বিভাজনের এক ইন্টারফেজ দশা থেকে শুরু করে কোষ বিভাজনের পর পরবর্তী ইন্টারফেজ দশা পর্যন্ত ঘটনাগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই আবর্তনকে কয়েকটি ধাপে ভাগ করা যায়, কেউ 4টি ধাপে ভাগ করেছেন। এই পুরো চক্রটাকে বা এই আবর্তনকে বলা হয় কোষ চক্র। এটি আবিষ্কার করেন হাওয়ার্ড এবং প্যালক। আমরা জেনে নিই কোষের এই আবর্তন বা কোষচক্র সম্পর্কে। তাহলে কোষচক্রকে আমরা 2টি প্রধান ধাপ এবং 4টি পূর্ণাঙ্গ ধাপে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে গ্যাপ 1 বা বিরাম 1। 2 নম্বরে রয়েছে সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজে ডিএনএ গুলো রেপ্লিকেশন ঘটে, অর্থাৎ ডিএনএ গুলো ডাবল হয়ে যায়। আর গ্যাপ 2তে এটাকে পোস্ট সিনথেসিস ফেজও বলা যায় বা প্রি মাইটোসিসও বলা যায়। মাইটোসিসের প্রিপারেশন চলতে থাকে। এরপরে রয়েছে মাইটোসিস এবং সাইটোকাইনেসিস। মাইটোসিসের ফলে কোষটি পুরোপুরি বিভাজিত হয়ে যায় এবং সাইটোকাইনেসিসের ফলে সাইটোপ্লাজম 2 ভাগে বিভাজিত হয়ে যায়। আমরা এখানে কোষচক্র দেখতে পাচ্ছি। এটি হচ্ছে গ্যাপ 1 বিরাম 1, এটি প্রি সিনথেসিস ফেজও বলা হয়। এটা সিনথেসিসের প্রস্তুতি চলতে থাকে। সিনথেসিসের জন্য বা ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস দরকার সেগুলো উৎপন্ন হয়। সিনথেসিসের ফলে ডিএনএগুলো ডাবল হয়ে যায় এবং গ্যাপ 2তে প্রি মাইটোসিস বলা যায় বা মাইটোসিসের প্রিপারেশন চলতে থাকে। তারপর হলো মাইটোসিস ফেজ। মাইটোসিসের সাথে সাথে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজনও ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, কোষ বিভাজনের পুরো সময়টা যদি আমরা 100% ধরি, তাহলে 90 থেকে 95% সময়ই এই পর্যায়ে সম্পন্ন হয়, এই অংশে সম্পন্ন হয়। আর 5 থেকে 10% সময় হচ্ছে মাইটোসিস এবং সাইটোকাইনেসিসে লাগে।
তাহলে কোষ বিভাজনের প্রস্তুতির জন্য বেশি সময় লাগে। এইটুকু হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়, এখানে ডিএনএর অ্যাপ্লিকেশন ঘটবে। আর এখানে হচ্ছে কোষ বিভাজন পর্যায়। কোষ বিভাজন খুব দ্রুত সম্পন্ন হয়, কিন্তু কোষ বিভাজনের প্রস্তুতির জন্য অনেক বেশি টাইম লাগে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কোষচক্র। তাহলে কোষচক্র সম্পর্কে আমরা জেনে নিলাম। আর যে গ্যাপ 1, গ্যাপ 2 এবং সিনথেসিস পর্যায়কে ইন্টারফেস বলা হয়। তাহলে একটি ইন্টারফেস থেকে পরবর্তী ইন্টারফেসে ফিরে আসাই হচ্ছে কোষচক্র। এরপর আমরা জেনে নিব প্রোটোপ্লাজম কি। তো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে আমার মাঝে মাঝে কনফিউশন লাগে। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াসের আশেপাশে যে অর্ধতরল দানাদার বস্তু বিদ্যমান, তাই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকে। আর প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, সমস্ত কিছু মিলেই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে আসলে কোষস্থ সকল ধরনের সজীব বস্তুকে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি। সেখানে নিউক্লিয়াসও আসবে, হোল সাইটোপ্লাজমও আসবে, এবং কি প্লাজমা পর্দাও সাইটোপ্লাজমের অংশ। এখানে আমরা প্রোটোপ্লাজমকে আমরা দেখেছি যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর এদিকে হোল সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, সকল কিছুই হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। তাই প্রোটোপ্লাজম আসলে কোষস্থ সকল বস্তুকে আমরা প্রোটোপ্লাজম বলবো। আর সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস ব্যতীত সজীব অর্ধতরল পদার্থগুলো যা নিউক্লিয়াসকে ঘিরে থাকে। প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা এখন একটু জেনে নিই। প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রোটোপ্লাজম প্লাজমা পর্দা বেষ্টিত কোষাভ্যন্তরের সকল সজীব ও জড় উপাদানকে ধারণ করবে। এটি জেলির ন্যায় থকথকে অর্ধতরল পদার্থ। কোষস্থ সকল অঙ্গাণু প্রোটোপ্লাজমের ডুবন্ত বা ভাসমান অবস্থায় থাকবে। এটি কলয়েডাল ধর্মী, অর্থাৎ এর মধ্যে কোষস্থ অঙ্গাণুগুলো সমভাবে বিস্তৃত থাকবে। এটি দানাদার, যেহেতু এখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু এবং কণা রয়েছে। এখানে কলয়েডীয় দ্রব্যের যে কলয়েডীয় বস্তু মানে সমভাবে ব্যাপিত বস্তুগুলো মধ্যে ব্রাউনীয় চলন বা জিগজ্যাগ মুভমেন্ট দেখা যায়, বা তাদের নাড়াচাড়া দেখা যায়। এটি প্রোটোপ্লাজম টিন্ডাল ইফেক্ট, অর্থাৎ অর্ধ অন্ধকারে যদি এখানে আলোক রশ্মি ফেলা হয়, সেটি কোণাকারে এখানে প্রতিসরিত হবে। প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পৃষ্ঠটান রয়েছে, টান ভাব রয়েছে। এটি বাফার গুণ সম্পন্ন এবং এর নির্দিষ্ট পিএইচও রয়েছে। আমরা জেনে নিলাম প্রোটোপ্লাজম কি এবং প্রোটোপ্লাজমের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের লেকচারে আমরা কি জানলাম? কোষ কি, কোষের থিওরি কে প্রদান করেন, এবং কোষের ধরন সম্পর্কে জেনে নিলাম। আদি কোষ, প্রকৃতি কোষের পার্থক্য জেনে নিলাম, এবং প্রোটোপ্লাজম কি এবং প্রোটোপ্লাজমের ভৌত এবং রাসায়নিক কিছু বৈশিষ্ট্য জেনে নিলাম। আমরা পরবর্তী ক্লাসটি প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা যত্ন সহকারে ক্লাসটিতে অ্যাটেন্ড করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।